আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশম শ্রেণীর অধ্যায় নাম্বার 4, অভিব্যক্তি ও অভিযোজন, ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। এখন ঘটনা হলো যে অভিব্যক্তি বলতে কি বোঝায়। এই অভিব্যক্তি আরেকটা নাম হচ্ছে বিবর্তন। যেমন ধরো, তোমরা ছোটবেলায় বা তোমাদের বাবারা বা মায়েরা তারা যে ধরনের মোবাইল ফোন ব্যবহার করতেন, এখন কিন্তু সে ধরনের মোবাইল ফোন ব্যবহার করেন না। আমরাও ছোটবেলায় কিপ্যাড ফোন ব্যবহার করতাম। পরবর্তী সময় আমাদের এরকম বড় টাচ স্ক্রিন মোবাইল এলো, কিন্তু সেখানে মেমোরি কার্ড ছিল না। পরবর্তী সময় সেখানে মেমোরি কার্ডের নতুন করে স্লট তৈরি হলো। গুগল ছোটবেলায় আমরা ব্যবহার করতে জানতাম না, ছিল না। পরবর্তী সময় এই ধরনের যে একটা ডেভেলপমেন্ট হলো, এটাও কিন্তু একটা বিবর্তন। কিন্তু এটাকে আমরা বলি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বা টেকনোলজিক্যাল ইভলিউশন। ঠিক সেরকম পৃথিবীতেও যখন প্রাণ সৃষ্টি হলো, সেই সরলতম প্রাণ থেকে ক্রমশ সেখানে জটিলতর প্রাণ বা জীবের সৃষ্টি হলো। এই যে একটা ক্রমান্বয়িক যে পরিবর্তন, এই ধরনের পরিবর্তনকেই আমরা এখানে নাম দিয়েছি জৈব বিবর্তন। যেহেতু এটা জীবেদের এক ধরনের পরিবর্তন, তাই তার নাম দেওয়া হলো জৈব বিবর্তন বা অর্গানিক ইভলিউশন। আমরা এখানে আজকে এই অর্গানিক ইভলিউশন নিয়েই আলোচনা করব। তা প্রথমেই জানো যে অর্গানিক ইভলিউশন কাকে বলে। পরিবেশের পরিবর্তনের সাথে সাথে ধীরে অথচ ধারাবাহিকভাবে সরল জীব থেকে উন্নততর জীবের আবির্ভাবকেই অভিব্যক্তি বা বিবর্তন বলে। অর্থাৎ সরলতম জীব থেকে জটিলতর জীবের উৎপত্তি হয়েছে। এখানে খুব ভালো করে মনে রাখতে হবে যে কথাটা কিন্তু জটিলতর। সেখানে সুপারলেটিভ ওয়ার্ড অর্থাৎ জটিলতম, এই কথাটা আমরা কখনোই ব্যবহার করব না। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে পৃথিবীতে যে সমস্ত জীব আছে তারাই যে সর্বোত্তম, সেটা ঠিক নয়। এর থেকে ভবিষ্যতে আরও উন্নততর জীব সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই আমরা এই ডেফিনেশনের মধ্যে জটিলতর জীবের উৎপত্তির যে পদ্ধতি, সেই কথাটা আমরা ব্যবহার করেছি। যাই হোক, এখন ঘটনা হলো যে পৃথিবীতে এই যে প্রাণ, এটা সৃষ্টি হলো কি করে। পৃথিবীর প্রাণ সৃষ্টির কথা আলোচনা করতে গেলে আমাদের একটু পৃথিবী কি করে সৃষ্টি হলো সেটাও জেনে নেওয়া দরকার। তোমরা ভূগোলে এই অংশটা পড়েছো, তবু আমি একটুখানি বলি। সেটা হচ্ছে পৃথিবী সহ অন্যান্য যে সমস্ত গ্রহ, অর্থাৎ আমাদের এই যে সৌরমণ্ডল, এই সৌরমণ্ডল সৃষ্টি হয়েছে সূর্য থেকে, সান থেকে। বহু প্রাচীনকালে বিজ্ঞানীরা মনে করেন যে সূর্যের মধ্যে হঠাৎ করে কোনো একটা বড় এক্সপ্লোশন ঘটে এবং সূর্যের অনেকটা অংশ টুকরো টুকরো হয়ে সূর্য থেকে ছিটকে বাইরে বেরিয়ে যায় এবং পরবর্তী সময় সূর্যের যে আকর্ষণ, মাধ্যাকর্ষণ বল, সেই আকর্ষণ বলের দ্বারা তারা একদম ছিটকে বাইরে বেরিয়ে যেতে পারে না। তারা সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরতে শুরু করে। সেরকমই তৃতীয় গ্রহের নাম হচ্ছে পৃথিবী। তাহলে এই যে গ্রহ তৃতীয়, তাহলে সূর্য থেকে যেহেতু সৃষ্টি হয়েছিল, তাহলে নিশ্চিতভাবে তোমরা এটা জানতে পারলে যে সূর্য থেকে তৈরি হওয়া মানেই প্রাথমিকভাবে পৃথিবীও কিন্তু একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল। এই জ্বলন্ত অগ্নিপিণ্ড থেকে আগুন তৈরি হচ্ছে। এই আগুনের যে ধোঁয়া, সে ধোঁয়া ক্রমান্বয়ে ওপরের দিকে উঠছে। বিজ্ঞানীরা মনে করছেন যে এই ধরনের ওপরের দিকে উঠে গিয়ে তারাই ক্রমশ ঠান্ডা হয়ে গিয়ে মেঘ তৈরি করে এবং এই মেঘ সৃষ্টি হলে তারা পৃথিবীর যে অভিকর্ষ বল, সে অভিকর্ষের বলের দ্বারা আকর্ষিত হয়ে পৃথিবীর দিকে নেমে আসে এবং সেই বৃষ্টিতে পৃথিবীর ওপরের দিকের যে জ্বলন্ত আগুন, সেটা আস্তে আস্তে করে নিভতে শুরু করে।
তোমরা ফিজিক্সে পড়েছো যে কোনো একটা উত্তপ্ত লৌহ দণ্ড বা যে কোনো ধাতব দণ্ডকে তোমরা যদি হঠাৎ করে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা যদি একটা বরফ জলের মধ্যে যদি ডুবিয়ে দেওয়া হয়, তাহলে এই লৌহ দণ্ডটা সংকোচন ঘটবে। কিন্তু যেহেতু প্রচণ্ড গরম থেকে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য এই সংকোচনটা সমসংকোচন হবে না, অসম সংকোচন হবে। অর্থাৎ লৌহ দণ্ডটা কোনো কোনো জায়গায় বেঁকে টেনে যাবে। পৃথিবীতে যখন বৃষ্টি শুরু হয়েছিল তখন পৃথিবীতেও ঠিক এই একই অবস্থা শুরু হলো। অর্থাৎ পৃথিবীতেও সেখানে দেখা গেল যে যেই প্রচণ্ড একটা গরমের মধ্যে প্রচণ্ড ঠান্ডা জল এসে পড়তে শুরু হলো, সঙ্গে সঙ্গে পৃথিবীর উপরিতলটাও বেঁকে টেনে গেল। অর্থাৎ সেখানে কোনো কোনো জায়গায় উঁচু হয়ে পাহাড় পর্বত তৈরি হলো, তার থেকে নিচু অংশটা সমতল স্থলভূমি তৈরি হলো, আর তার থেকেও যেগুলো আরো নিচু হয়ে গেল সেগুলো ক্রমশ সেগুলো নদী, নালা, বিল, খাল, ঝিল, সমুদ্র, মহাসাগর এসব তৈরি হয়ে গেল। এবং বিজ্ঞানীরা বলছেন যে বৃষ্টি চলতেই থাকলো। এই যে ঘটনাগুলো আমি বলছি সেগুলো মোটামুটি ধরে নাও, বিজ্ঞানীরা মনে করেছেন যে পৃথিবীর সৃষ্টি হয়েছে মোটামুটি 450 কোটি বছর আগে। তাহলে সেই সময় থেকে এই ঘটনাগুলো ঘটছে এবং বৃষ্টি হতেই চলেছে। অর্থাৎ পৃথিবীর নিচের যে সমস্ত অংশগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে করে সেই জলে ভরতে শুরু হলো। এই সমস্ত যে জলরাশি, বিজ্ঞানীরা বলছেন যে এই জলরাশির মধ্যে, অর্থাৎ আমাদের এই যে সমুদ্রের যে জল, এই সমুদ্রের জলের মধ্যেই পৃথিবীর প্রথম প্রাণ সৃষ্টি হয়। যদিও তোমরা পরবর্তী সময় জানবে যে পৃথিবীর প্রাণ সৃষ্টি নিয়ে বিভিন্ন রকম মতবাদ আছে, কিন্তু তার মধ্যে আমাদের জৈব বিবর্তনবাদ বা অর্গানিক ইভলিউশন যে মতবাদ, সেই মতবাদটাই পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা বর্তমানে মেনে নিয়েছেন। অর্থাৎ পৃথিবীতে সৃষ্টি যে প্রাণ, সেই প্রাণ পৃথিবীতেই তৈরি হয়েছিল। এছাড়াও অনেক বিভিন্ন মতবাদ তোমরা জানবে যে পৃথিবীতে যে প্রাণ সেটা বাইরে অন্যান্য জায়গা থেকে এসছে, এরকম কিছু কথা আমরা শুনতে পাই, কিন্তু সেই সমস্ত মতবাদ বা কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো যাই হোক, এইভাবে পৃথিবীতে বৃষ্টির যে জল, সমুদ্রের যে জল, সেই জলের মধ্যেই প্রাণ সৃষ্টি শুরু হলো। এখন ঘটনা হলো যে পৃথিবীতে যখন প্রাণ সৃষ্টির প্রাথমিক অবস্থা, এই সময়টা মোটামুটি বিজ্ঞানীরা ধরে নিয়েছেন 350 থেকে 380 কোটি বছর আগে। সেই সময় যে প্রাণ সৃষ্টি শুরু হলো, বিজ্ঞানীরা বলছেন সেই আদি মুহূর্তে প্রাণ সৃষ্টির সময়কালে পৃথিবীতে কোনো অক্সিজেন গ্যাস ছিল না। সেখানে নাইট্রোজেন, হাইড্রোজেন এবং কার্বন, এই 3 ধরনের পরমাণু উপস্থিত ছিল। এবং এই যে বিভিন্ন রকমের যে রাসায়নিক বিক্রিয়া হতে শুরু হলো, অর্থাৎ পৃথিবীতে যে প্রাণ সৃষ্টির যে টোটাল যে পদ্ধতিটা শুরু হলো, সেটাকে বিজ্ঞানীরা দুভাগে ভাগ করেছেন। একটাকে বলা হয় কেমোজেনি, অর্থাৎ কেমিক্যাল রিয়াকশনস, আর 2 নম্বর হচ্ছে বায়োজেনি, অর্থাৎ বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট। প্রথমে হয়েছিল কেমোজেনি, তারপর হয়েছিল বায়োজেনি। এই কেমোজেনির একদম প্রাথমিক অবস্থায়, যেটা তোমাদের একটু আগে বললাম, অর্থাৎ সেখানে কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন, এই 3 রকম যে পদার্থ, তারা একে অপরের সঙ্গে বিক্রিয়া করে। এই যে বিক্রিয়া করে, এই বিক্রিয়াটা করলো কি করে, সেটাও বিজ্ঞানীরা বলছেন যে বিক্রিয়া করতে গেলে একটা শক্তির দরকার, এনার্জি দরকার। পৃথিবীতে যখন বৃষ্টি হচ্ছিল, সে বৃষ্টির সঙ্গে সঙ্গে আমরা যেমন এখনো দেখি যে বৃষ্টি হলেই সেখানে বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়। পৃথিবীর প্রাণ সৃষ্টির আদিকালে সেখানে বিপুল পরিমাণে বজ্রপাত হচ্ছিল, এবং সেই বজ্রপাতের মধ্যে যে বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রিসিটি যেটা রয়েছে, সেটাই এখানে মূলত শক্তি হিসেবে ব্যবহৃত হয়। এবং এই কার্বন,
হাইড্রোজেন, নাইট্রোজেন এরা বিভিন্ন রকম বিক্রিয়া করে মিথেন, অ্যামোনিয়া ইত্যাদি বিভিন্ন রকম যৌগ প্রাথমিক অবস্থায় তৈরি হয়। এই রকম বিভিন্ন পদার্থগুলো পরবর্তী সময়ে আবার নিজেদের মধ্যে যুক্ত হয়ে আরেকটু উন্নত ধরনের পদার্থ যেমন অ্যামাইনো অ্যাসিড বা কার্বোহাইড্রেট বা তার সঙ্গে ফ্যাট ইত্যাদি পদার্থ তৈরি হয় এবং সেগুলো সমুদ্রের জলে মিশ্রিত অবস্থাতেই থাকে। এই মিশ্রিত অবস্থায় এই বিভিন্ন রকমের যে পদার্থগুলো সেগুলোকে বিজ্ঞানী হ্যালডেন উত্তপ্ত তরল স্যুপ বা যাকে বলা হয় হট ডাইলিউট স্যুপ তার সঙ্গে তুলনা করেছেন। কিন্তু তারা বেশি দিন এরকম উন্মুক্ত অবস্থায় থাকতে পারেনি, তারা সম্ভবত কাদার গায়ে গিয়ে জমে গিয়েছিল এবং সেখানে বিভিন্ন বিক্রিয়াগুলো হতে শুরু হয়। এইরকমভাবে আস্তে আস্তে করে সরল যে সমস্ত জৈব পদার্থ তার থেকে আরও একটু জটিল জৈব পদার্থ তৈরি হওয়া শুরু হয় এবং সেখানে ক্রমশ নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড অর্থাৎ আরএনএ বা ডিএনএ এই ধরনের যে পদার্থ সেগুলো তৈরি হওয়ার একটা সম্ভাবনা হয়। এর পরবর্তী সময় বিজ্ঞানীরা মনে করেন যে সেখানে থার্মাল প্রোটিনয়েড বলে একটা পদার্থ তৈরি হয়, যার মধ্যে কিন্তু এই প্রোটিন অণুগুলো একসঙ্গে ক্লাম্পড অবস্থা অর্থাৎ একসঙ্গে যুক্ত হয়ে একত্রিত হয়ে একটা বলের আকার ধারণ করার চেষ্টা করে। এই ধরনের একত্রীভূত যে অংশটা তাকে বিজ্ঞানী ফক্স 1965 উনি তার নাম দেন মাইক্রোস্ফিয়ার। পরবর্তী সময় দেখা যায় যে সেগুলো মোটামুটি ব্যাকটেরিয়ার কার্যগত বা আকৃতিগত ভাবের সঙ্গে প্রায় অনুরূপ, যদিও সেগুলোকে প্রাথমিকভাবে ব্যাকটেরিয়া বলা সম্ভব হয়নি। এরপর বিভিন্ন যে এই মাইক্রোস্ফিয়ারের যে অবস্থাটা সেটা ক্রমশ কোলয়েড আকার ধারণ করতে শুরু করে, অর্থাৎ কোলয়েডীয় একটা জেলির মতো একটা অবস্থা তৈরি হয়। তাকে ওপারিন 1957 খ্রিস্টাব্দে তাকে নাম দেন কোয়াজারভেট। এই কোয়াজারভেট কিন্তু বিজ্ঞানীরা মনে করেন যে মাইক্রোস্ফিয়ারের থেকে আরও একটু উন্নত ধরনের এবং এই কোয়াজারভেটগুলো নিজেদের মধ্যে যেহেতু একত্রিত হয়ে থাকার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এবং তারা নিজেদের মধ্যে জনন প্রক্রিয়ায় বংশবিস্তার করতে সক্ষম হয়েছিল, তাই বিজ্ঞানীরা মনে করেন যে তাকে আরেকটু উন্নত ধরনের একটা নাম দেওয়া যেতে পারে, তার নাম দেওয়া হয় প্রোটোসেল। এই প্রোটোসেলগুলোই ক্রমশ আস্তে আস্তে করে ডেভেলপমেন্ট হতে শুরু করে, অর্থাৎ কোষের একটা যে কনসেপ্ট কোষ, এই কোষ একটা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হলো। এরপর দেখা যায় যে সেই প্রোটোসেলের মধ্যে বিভিন্ন নিউক্লিয় প্রোটিন এবং ডিএনএ বা আরএনএ সেগুলো তৈরি হয়েছে এবং এই ডিএনএ বা আরএনএর ওপরে একটা কভারিংও তৈরি হয়েছে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে একটা অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ ক্রমশ তারা কোষের আকার তৈরি করেছে। এইভাবে ক্রমান্বয়ে বিভিন্ন রকমের জৈব অণু একত্রিত হয়ে কোষ অর্থাৎ আস্তে আস্তে করে জীব সৃষ্টির একটা সম্ভাবনা পৃথিবীতে তৈরি হয়েছিল। বিজ্ঞানীরা বলেন এরকমভাবে পরপর যে জীব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত জীব সৃষ্টির ঘটনাটাকে আমরা যদি পরপর সিরিয়ালি যদি আমরা উল্লেখ করি তাহলে আমরা বলতে পারি যে প্রোটো ভাইরাস, সেখান থেকে তৈরি হলো ভাইরাস, ভাইরাস থেকে তৈরি হলো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থেকে তৈরি হলো প্রোটোজোয়া। এই প্রোটোজোয়া তৈরি হওয়ার পরে সেখানে দুটো ভাগ হয়ে গেল, একটা ভাগে তৈরি হয়ে গেল উদ্ভিদ জগৎ, একটা ভাগে চলে গেল প্রাণী জগৎ। এইভাবে ক্রমান্বয়ে পৃথিবীতে ক্রমশ বিভিন্ন উন্নত থেকে উন্নততর জীবের সৃষ্টি হয়েছে। তোমরা পরবর্তী সময় জানবে এই যে আস্তে আস্তে করে যে ক্রমান্বয়ে জটিলতা যে সৃষ্টি হয়, অর্থাৎ পৃথিবীতে যে ক্রমশ এক ধরনের জীব সৃষ্টি হয়েছে, বিজ্ঞানীরা মনে করেন সেগুলো আবার অবলুপ্ত হয়েছে, তারপর সেখানে আবার নতুন জীব সৃষ্টি হয়েছে, তারা পৃথিবীতে বিভিন্ন সময় রাজ করেছে, তারপর তারাও একটা সময় পৃথিবীতে অবলুপ্ত হয়েছে,
আবার নতুন জীব পৃথিবীতে সৃষ্টি হয়েছে। এরকমভাবে বিভিন্ন জীব পৃথিবীতে এসছে, অবলুপ্ত হয়ে গেছে, আবার নতুন জীব সৃষ্টি হয়েছে। অর্থাৎ প্রাণ সৃষ্টির একদম সময়কাল থেকে বর্তমান কাল পর্যন্ত আমরা বিভিন্ন সময়কালকে একটা স্কেল তৈরি করেছি, যাকে বলা হয় জিওলজিক্যাল টাইম স্কেল। এই জিওলজিক্যাল টাইম স্কেলের একদম প্রাথমিক অবস্থা আর্কিওজয়িক বা প্রোটেটোজয়িক, যার পর থেকে আমরা আস্তে আস্তে করে বিভিন্ন পিরিয়ডগুলোকে ধরতে থাকি। ক্যাম্বিয়ান থেকে শুরু হয়। একটা ছোট্ট সিস্টেমে আমরা পড়তাম ছোটবেলায়, কস ডিসিপি টিজেসি টিকিউ, অর্থাৎ ক্যাম্বিয়ান থেকে শুরু করে পরপর যে আমাদের যে যুগগুলোর নাম আছে, সেই যুগগুলোকে সহজে মনে রাখার জন্য একটা সূত্র আমাদের স্যারেরা শিখিয়েছিলেন। তো সেটার পর আমরা দেখব কিউ অর্থাৎ কোয়াটার্নারি। এই কোয়াটার্নারিতেই একদম আধুনিক, রিসেন্ট, এই সময়তেই আমাদের মানুষের প্রাধান্য লাভ হয়। তো সেখানে অনেকের একটা জিজ্ঞাসা থাকে যে পৃথিবীতে মানুষ কবে সৃষ্টি হয়েছিল। বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা থেকে এটা মোটামুটি একটা সিদ্ধান্তে আসা গেছে যে পৃথিবীতে হোমোসেপিয়েন্স যে স্পিসিসটা, সেটা 3 থেকে 3.5 কোটি বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়। এই হোমোসেপিয়েন্সের আগের যে অবস্থা, অস্ট্রালোপিথেকাস, তারা আরও কিছুদিন আগে, অর্থাৎ মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে 6 থেকে 7 কোটি বছর আগে থেকে পৃথিবীতে মানুষ সৃষ্টি হওয়ার একটা পদ্ধতি শুরু হয়। আমরা যদি এই সামগ্রিক সময়কাল, অর্থাৎ যে 350 কোটি বছরের যে একটা হিস্ট্রি প্রাণের, লাইফের, তার রেসপেক্টে পৃথিবীতে মানুষ কবে এসছে এবং কতদিন পর্যন্ত রাজত্ব করছে, এটা যদি আমরা একটা তুলনা করি এবং সেটাকে যদি আমরা একটা ঘড়ির 1 ঘন্টার সঙ্গে যদি আমরা একটা কাল্পনিকভাবে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে দেখা যায় যে পৃথিবীতে মানুষের স্থায়িত্বকাল 1.5 সেকেন্ডেরও বেশি নয়। অর্থাৎ খুব কম সময়ের জন্য পৃথিবীতে মানুষের এই আবির্ভাব। তো যাই হোক, এই ঘটনার সঙ্গে আমাদের একটা প্রশ্ন থেকেই যায় যে পৃথিবীতে প্রাণ সৃষ্টির প্রাথমিক অবস্থায় যে সমস্ত কথাগুলো বললাম, সেগুলো কি শুধুই মুখের কথা, না এগুলো কোনোভাবে বিজ্ঞানীরা পরীক্ষা করে কিছু প্রমাণ আমাদের দিতে পেরেছেন? বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হ্যারেল্ড উরে 1953 খ্রিস্টাব্দে একটা পরীক্ষা করেন। তারা নিজেরা একটা যন্ত্র আবিষ্কার করেন, যে ছবিটা তোমাদের দেখাচ্ছি, দেখো। সেখানে বিভিন্ন রকমের পদার্থ, যেমন মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প, এই সমস্তগুলো এক জায়গায় রেখে ইলেকট্রোডের মাধ্যমে সেখানে ইলেকট্রিক্যাল স্পার্ক তৈরি করতে থাকেন এবং সেই স্পার্ক মোটামুটি 1 সপ্তাহ চলতে থাকে, কন্টিনিউয়াস। এই 1 সপ্তাহের পর তারা যে সমস্ত পদার্থগুলো সেই গোলকের মধ্যে তৈরি হলো বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়ার ফলে, সেগুলোকে সংগ্রহ করে তারা দেখেন তার মধ্যে গ্লাইসিন, অ্যালানিন, এই ধরনের বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড এবং বিভিন্ন প্রকারের কার্বোহাইড্রেট এবং কিছু অন্য জৈব পদার্থ তৈরি হয়েছে। অর্থাৎ তারা এই পরীক্ষার থেকে এটা প্রমাণ করতে পেরেছিলেন যে পৃথিবীর প্রাণ সৃষ্টির আদিকালে যে ধরনের একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটা পৃথিবীতে প্রাণ সৃষ্টির পক্ষেই ছিল। অর্থাৎ সেখানে অক্সিজেনের যে অনুপস্থিতি, অর্থাৎ অক্সিডাইজড যদি সেখানে হয়ে যেত কোনো রাসায়নিক বিক্রিয়া, তাহলে হয়তো পৃথিবীতে কোনো অবস্থাতে প্রাণ সৃষ্টি হতোই না। তা এই ধরনের যে পরীক্ষা, সেগুলোর আরো পরবর্তী সময় বিভিন্ন আরো পরীক্ষা নিরীক্ষা চলেছে। তা আমরা আজকে এই ধরনের যে পৃথিবীতে প্রাণ সৃষ্টির যে পদ্ধতি এবং সেই প্রাণ সৃষ্টির ফলে আমাদের যে ক্রমান্বয়ে সরল থেকে জটিলতর জীব যে উৎপত্তি হয়েছে, সেগুলো সম্বন্ধে একটু জানলাম।
তার সঙ্গে আর একটু কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে পৃথিবীতে যখন প্রাণ সৃষ্টি হয়, সেই প্রাণ সৃষ্টির সময় তোমরা দেখবে যে পৃথিবীতে বিভিন্ন রকম প্রাণী বা উদ্ভিদ নির্দিষ্ট কিছু কিছু জায়গায় পাওয়া যায়। পৃথিবীর সব জায়গায় কিন্তু সব রকম প্রাণী বা উদ্ভিদ নেই। যেমন ধরো ক্যাঙ্গারু শুধু অস্ট্রেলিয়ান অঞ্চলেই দেখতে পাওয়া যায়, অন্য জায়গায় নেই। এইরকম বিভিন্ন প্রাণীদের বিভিন্ন ডিস্ট্রিবিউশন, এগুলোকে নিয়েও পরবর্তী সময় আলোচনা হয়েছে। এবং পৃথিবীকে আমরা 5টা রিয়েলামে ভাগ করেছি। এই 5টা রিয়েলামের মধ্যে তাদের নিজস্ব ভূপ্রাকৃতিক যে চরিত্র, সেই অনুযায়ী সেখানে বিভিন্ন রকম উদ্ভিদ এবং প্রাণীগুলো অবস্থান করবে। অর্থাৎ পৃথিবীতে যেমন ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো যে মহাদেশ, সেরকম আমাদের জিওগ্রাফিতেও এরকম রিয়েলাম, সেই বিভিন্ন রিয়েলামগুলো সম্বন্ধেও তোমরা পরবর্তী সময় জানবে। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত পড়েই আজকে আমাদের পড়া শেষ করছি। পরের দিন তোমাদের জৈব অভিব্যক্তি, বিভিন্ন রকমের যে মতবাদ, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।